সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আজ আপনাদের জন্য থাকবে অনেক অনেক প্রশ্ন। আমরা কিছু তৈরি করেছি। আপনাদের যারা প্রশ্ন করার প্রয়োজন মনে করছেন, আপনার প্রশ্ন আছে মনে, আপনি জানতে চাচ্ছেন, গিভেন দিস কারেন্ট সার্কামস্ট্যান্সেস, আপনি যে নাম্বারটি দেখছেন পর্দায় 646-307-9828, এই নাম্বারে ফোন করবেন। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে এটি ফেব্রুয়ারি মাস, আজকে 4 তারিখ, কিন্তু মনে হচ্ছে আমরা মনে হয় 2025-এর শেষ দিকে আছি, কারণ ঘটনা বহুল শুরু হয়েছে। যদি আমি বলি ইট হ্যাজ বিন ইনটেন্স, তাহলে কম বলা হবে। সো আমরা চেষ্টা করব রিল্যাক্স থাকার এবং গুড ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার। লাস্ট ফিউ উইকস, গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ট্রাম্প অফিসে আসার পূর্ব থেকে আমরা আপনাদেরকে টিভিএনের মাধ্যমে, বিশেষ করে আমার প্রোগ্রাম যারা দেখে থাকেন, নিয়মিতভাবে আপনাদেরকে আমরা সতর্ক করে আসছি। আওয়ার ভিউয়ার্স, কি 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 সতর্ক করে আসছি অ্যাবাউট আপকামিং ইমিগ্রেশন চেঞ্জেস। তখন অনেকেই উড়িয়ে দিয়েছেন, অনেকে বলছেন ভীতি ছড়ানো হচ্ছে, এই ধরনের কিছু। কিন্তু আমরা তো জেনেই বলছিলাম, কারণ প্রজেক্ট 2025 ওয়াজ ইন ফুল সুইং। স্পেশালি আফটার প্রেসিডেন্ট ট্রাম্প যখন অফিস নিলেন, ক্ষমতা নিলেন জানুয়ারি 20 তারিখে 2025, পরিস্থিতি আপনারা সবাই জানেন। এই অনুষ্ঠানে, দ্য ভিউজ অনুষ্ঠানে এবং রাতের দ্য অ্যানালিসিস অনুষ্ঠানে আমরা দু জায়গাতেই, এক্সেপ্ট ফর আওয়ার ডেমোক্রেসি, যেখানে আমরা ফরেন পলিসি, ইকোনমিক্স মোস্টলি ডিসকাস করে থাকি, যারা নিয়মিত দেখেন তারা জানেন। কিন্তু এই দ্য ভিউজ অনুষ্ঠান এবং দ্য অ্যানালিসিস অনুষ্ঠানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের সাথে আলোচনা করেছি। ডিন্যাচারালাইজেশন তার একটি অন্যতম। ডিন্যাচারালাইজেশন, আপনার সিটিজেনশিপ যদি কেড়ে নেওয়া হয়, কারা এই রিস্কে আছেন। ইউএসসিআইএস ক্র্যাকডাউন আন্ডার ট্রাম্প, ইউএসসিআইএস এর যে ক্র্যাকডাউন হবে, ট্রাম্প যে শক্ত হাতে এটা হ্যান্ডেল করবেন, ট্রাম্প অ্যান্ড হিজ টিম বেসিক্যালি 2025-এ, সেটির ব্যাপারে আমরা অনেকবার আপনাদেরকে বলেছি। এখন আপনারা রিয়েল লাইফ ইন অ্যাকশন দেখছেন। হোয়াট চেঞ্জেস টু এক্সপেক্ট, কি আশা করতে পারেন তার পরবর্তীতে, উনি ক্ষমতা নেওয়ার পরে। আপনি কি আপনার সিটিজেনশিপ হারাতে পারেন কিনা। ওভারস্টে ভিসা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। এটি আমরা বলেছি ওয়াই এই নাম্বার ওয়ান অপশন অনেকেই গ্রহণ করে থাকেন ফর এ গ্রিন কার্ড। এটি খুবই ট্রিকি একটা অপশন। ওভারস্টে ভিসা নিয়ে কথা বলেছি, কেন এই ইজি অপশনটা গ্রিন কার্ডের জন্য খুব হার্ড হয়ে যায় পরবর্তীতে। আজকের এই আলোচনায় আমার সাথে স্টুডিওতে সময় করে এসেছেন মঈন চৌধুরী, অ্যাটর্নি অ্যাট ল, ম্যাল প্র্যাকটিস অ্যান্ড অ্যাক্সিডেন্ট লয়ার। স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেক অনেক প্রশ্ন। ধন্যবাদ হাবিব রহমান। আজকে আপনার ফাইন হবে, কারণ হচ্ছে আপনি আমাকে টেকনোলজির ভয় দেখায় খুব তাড়াহুড়ো নিয়ে আসছেন। আমি অফিস থেকে করতে পারতাম, কিন্তু আপনি আমাকে নিয়ে আসছেন, বলছেন মঈন ভাই দর্শকরা আপনার জন্য বসে আছে, এবং এই অনেক সময় দর্শকরা যদি ফোনের লাইন কেটে যায় মন খারাপ করে, মানে বোঝা গেল আপনি দর্শকদের অনেক ভালোবাসেন। দ্যাট ইজ ট্রুলি থ্যাংক ইউ। আমাদের দর্শক যারা আছেন, আমাদের নিয়মিত যারা দেখে থাকেন, প্রথমবারের মতো যারা দেখছেন, তারা সবাই জানেন যে TVN24 ডেডিকেটেড ফর আওয়ার ভিউয়ার্স। এবং আমরা ইতিমধ্যে অনেক প্রশ্ন আসা শুরু করেছেন। কামরুন খান, উনি নিয়মিত দেখে থাকেন বাফলো থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি আব্দুর রকিব, উনি জানতে চেয়েছেন অ্যাসাইলামের ব্যাপারে, আমরা জানাবো। ওনার প্রশ্ন হচ্ছে, গ্র্যান্ট অ্যাসাইলাম ইজ কনসিডার্ড অ্যাজ এ লফুল অর ডকুমেন্টেড এলিয়েন। অ্যাসাইলাম যখন গ্র্যান্ট হয়ে যায়, এটির প্রশ্নের উত্তর আমরা দেবো। এই প্রশ্নটি আমি রাখলাম। আপনারা যারা দেখছেন, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। যেই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন 646-307-9828 নাম্বার, আপনারা ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দিতে। কিন্তু আমি অনুষ্ঠানটা শুরু করব অত্যন্ত অনেকের কাছে অনেকবার শুনেছেন, কিন্তু অনেকের এই জিনিসটি এখন জানা দরকার। দুটির মধ্যে পার্থক্য কী, সেটি আমরা অ্যাটর্নি মঈন চৌধুরী আপনার কাছে শুনবো। অনেকেই NTA, সংক্ষেপে বলা হয় NTA, নোটিস টু অ্যাপিয়ার, এবং এখন যেটা আমরা শুনছি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে এক্সপেডাইটেড রিমুভাল। এই দুটির মধ্যে পার্থক্য কি, যদি আমাদের সবার জন্য অবগতির জন্য একটু তুলে ধরেন। ধন্যবাদ হাবিব রহমান। ধন্যবাদ জানাচ্ছি TVN24-কে। তারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে তথ্য দিয়ে কমিউনিটিকে
একটু সেবা করার। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী, আমিও আমার পার্সোনাল ফেসবুকে চেষ্টা করেছি, কিন্তু হাবিবুর রহমান যেমনটি বলেছিলেন, প্রথমে আমরা যখন কথাগুলো নিয়ে শুরু করছি তখন অনেকেই ভাবছে আমরা হয়তো ভয় দেখানোর জন্য বলছি, নিজস্ব হয়তো ফায়দার জন্য। আমি হয়তো ক্লায়েন্ট চাচ্ছি, TVN24 হচ্ছে তাদের ভিউয়ার্স চাচ্ছে, বা বক্স বেশি বিক্রির জন্য না, আসলে এটার জন্য না। আমরা মন থেকে চাই কমিউনিটি যেন এডুকেটেড হয়। আপনারা যদি সঠিক তথ্য জানেন, আপনারা অনেক বিপদ থেকে এমনি উদ্ধার হতে পারবেন। প্রশ্নটা ছিল যে NTA এবং এক্সপায়ারি রিমুভাল। NTA হচ্ছে নোটিস টু অ্যাপিয়ার। যখন আইসের কাছে কেউ ধরা পড়ে, ডিটেইন করার পরে তারা হয়তো NTA দিয়ে ছাড়ে, অথবা বন্ডে দেওয়ার পরে NTA ইস্যু করা হয়। অনেককে NTA ইস্যু ছাড়াই সুপারভিশনের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, NTA পরে ইস্যু করা হয়। এমনও কেস আছে যারা আইস তাদেরকে এদেশে ঢুকতে দিয়েছে, হয়তো তাকে একটা ফোন দিয়ে দিয়েছে, অথবা তাকে একটা আইসের স্কেজুয়াল দিয়ে দিয়েছে, কিন্তু তার NTA ইস্যু হয় নাই। তখন তারা হচ্ছে কি অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম ফাইল করতে হয়, কারণ কোর্টে ফাইলটা NTA দেওয়া মানে ফাইলটা কোর্টে একটা স্কেজুয়ালে চলে গেছে। যদি NTA না দেওয়া হওয়া মানে এটা এখনো কোর্টের কাছে যায় নাই। NTA হচ্ছে নোটিস টু অ্যাপিয়ার বিফোর দ্য ইমিগ্রেশন কোর্ট ফর রিমুভাল হিয়ারিং, যে তাকে রিমুভাল প্রসিডিং নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা কি ধরতে পারি যে রিমুভাল প্রসেসের প্রথম স্টেপটা হচ্ছে NTA? প্রথম স্টেপটা হচ্ছে NTA। হ্যাঁ, তো আর এক্সপায়ারি রিমুভালের কথা যেটা আসছে এখন ট্রাম্প প্রশাসনের আমলে, এক্সপায়ারি রিমুভাল যারা গত 2 বছরের ভিতরে এসেছে এবং যারা বর্ডার দিয়ে ক্রস করে আসে না, যারা ইন্সপেক্টেড হয় নাই, এবং যারা ইতিমধ্যে কোনো ফাইল করে না, ইফ দে আর ফাউন্ড দে শুড বি অন এক্সপায়ারি রিমুভাল প্রসিডিংস। এটা তাদেরকে তড়িৎ গতিতে করা হবে। কিন্তু যারা রিমুভাল NTA ইস্যু করলে সবাই, এটাও কিন্তু NTA এর মাধ্যমে হবে, কিন্তু ক্রাইটেরিয়াটা তারা দেখবে তার এন্ট্রি কবে, কিভাবে এন্ট্রি করছে এটার উপর ডিপেন্ড করবে, এবং তার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে কিনা। সে যদি এখন যে আইনটা হয়েছে গত জানুয়ারি 29 ডোনাল্ড ট্রাম্প যে আইন সাইন করেছে, লেক অ্যান্ড রাইলি অ্যাক্ট, এটা কিন্তু আমি সবাইকে সতর্ক করতে চাচ্ছি, লিগ্যাল ইলিগ্যাল এলিয়েন যারা আছে, এলিয়েনের সংজ্ঞাটা কিন্তু অনেকে বলে গ্রিন কার্ডধারী, অনেকে বলা হয় যে যারা কেস পেন্ডিং, অনেকে বলতেছে যারা কোনো কেস করে নাই। তো সব সতর্ক থাকতে হবে। এটা এমনকি কোনো লার্সেনি, বার্গলারি, এমনকি 100 টাকা ফাইনের, 100 টাকা পরিমাণ ড্যামেজ, এরকম কোনো কেসে কেউ যদি দোষী সাব্যস্ত বা অ্যারেস্ট হয়, তাদেরকে কিন্তু এক্সপায়ারি রিমুভাল প্রসিডিংয়ে ফেলাতে পারে। সো ভেরি ভেরি কেয়ারফুল। এটা ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য খুবই আতঙ্কজনক, কারণ আপনার জন্য ভুলেও ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত বা শখের বশে বা একটু কৌতূহলের বশে এমন কোনো ক্রাইম করতে যাবেন না। কৌতূহলের বশে ক্রাইম আমি জানি না কোনটা আমি বলি, কোনটা ক্রাইম বলি। যারা লার্সেনি, অনেকে মেসিতে যাচ্ছে, দোকানে শপিং করতে যাচ্ছে, যাওয়ার পর পছন্দ হলো, সে ভুলে গেছে, সে একটা বাস্কেটে ঢুকাইছে, সে নিয়ে আসছে। ভালো একটা এক্সাম্পল দিয়েছেন আপনি। ওকে, কিছু প্রশ্ন আছে আমি তুলে ধরবো। আমার কাছে একটি প্রশ্ন দেয়া ছিল আগে থেকে, সেটি এরকম যে আমার একটি I-601A ওয়েভার প্রভিশন, বাই দ্য ওয়ে, যেটি যখন আপনারা এটা শুনবেন, আপনারা যারা জানেন তারা জানেন, না জেনে থাকলে আপনি, এটি একটা প্রভিশনাল ওয়েভার ফর আনলফুল প্রেজেন্স। আপনি ওভারস্টে করেছেন, সত্যি কথা যেটা। ওকে, ক্যান দে ডিপোর্ট ইফ ইউ আর ওয়েটিং ফর অ্যাপ্রুভাল? এটি আসল প্রশ্ন, কিন্তু এর সাথে সাথে আমাদের আরেকটি প্রশ্ন চলে এসেছে, জাহিদুল ইসলাম করেছেন। আমি এই প্রশ্নটা একেবারে নেবেন, সমস্যা নিয়ে নিই। উনি বলছেন, মাই ওয়েভার কেস উইচ ইজ I-601A again, আনলফুল প্রেজেন্স, ওয়েটিং ফর কনসুলেট প্রসেস। এই অবস্থায় উনি আছেন, ওনার ডকুমেন্ট কোয়ালিফাই করেছে জানুয়ারি 2024, উইচ ইজ 1 বছর হয়ে গেছে। অ্যাম আই সেফ নাও? ধন্যবাদ। এই প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এই সিচুয়েশন আছেন তারা বুঝছে, তাদের হয়তো রাতে ঘুম আসে না। লিগালি কথা যারা বলতে হয়, আপনার কোনো কেস পেন্ডিং মানে আপনি এই দেশে বৈধ না। অনলি আপনার যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যদি আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করে থাকেন কোনো অ্যাপ্রুভ পিটিশনের মাধ্যমে, আপনি যদি ভিসা নাম্বার অ্যাভেলেবল থাকে, যেমন হাজব্যান্ড ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছে, ভিসা নাম্বার অ্যাভেলেবল, সে এখন ফাইল করেছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সো এই ক্ষেত্রে সে সেফ, হি গেট ওয়ার্ক পারমিট আন্ডার দিস অ্যাপ্লিকেশন, অ্যান্ড কোনো সমস্যা নাই। আর যদি কোনো কেস অপেক্ষা করেন যে তার মাধ্যমে আপনারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লাই করবেন, ইউ আর নট সেফ, টেকনিক্যালি ইউ আর নট সেফ। কিন্তু ইমিগ্রেশন, আইস এত দ্রুত হয়তো এদের বিরুদ্ধে যাবে না, কারণ আপনারা সবাই জানেন ট্রাম্পের প্রথম শর্তই হচ্ছে যে
ক্রিমিনালদেরকে আউট করবে, এবং দোজ হু আর অলরেডি রিমুভড, যারা হয়তো 93, 95, 2005-এ রিমুভ হয়ে গেছেন, তারা জানেন তাদেরকে দেশ থেকে চলে যেতে হবে, কিন্তু তারা কোনো কারণে যেতে পারে নাই বা যায় নাই, তারা ভলান্টারি ডিপার্চার নিয়েছিল, তারপরে তারা আবার মন সিদ্ধান্ত পরিবর্তন করেছে, জাজের সামনে যে বলছে ইওর অনার আমি চলে যাব, আমাকে 2 মাস সময় দেন, জাজ বললো ওকে ইউ রিমুভ ফ্রম দ্য কান্ট্রি। সো সে আবার 2 মাস পরে, 1 মাস পরে তার মন পরিবর্তন হয়ে গেল, আমি যাব না। দ্যাট মিনস হি বিকাম দিস ভলান্টারি ডিপার্চার, ভলান্টারি ডিপোর্টেশন বিকামস দ্য অ্যাকচুয়াল ডিপোর্টেশন অর্ডার। ওই তারিখ থেকে সে অবৈধ, তাকে পেলে সরকার আইজ যখন ইচ্ছে এটাকে শেষ করতে দেন। আপনি যেটা হচ্ছে, এর মানে এই না যে ট্রাম্পই তাকে ডিপোর্ট করছে, সে ওবামার সময় ডিপোর্ট হওয়ার কথা, বাইডেনের সময় ডিপোর্ট, ক্লিন্টনের সময় ডিপোর্ট হওয়ার কথা, ট্রাম্পের সময় ডিপোর্ট হবে। ডাজন্ট ম্যাটার কে প্রেসিডেন্ট, ডাজন্ট ম্যাটার কে প্রেসিডেন্ট, আপনি রিমুভাল প্রসিডিং এ আছেন বিকজ আপনি এটা স্বীকার করে দিয়েছেন, আনলেস আপনি ওপেন টু রিমুভাল প্রসেসটি সরাতে চান। সরাতে চাইতে গেলে এখন অনেক কথা আসবে, বলেন ওই ব্যাপারটা বলেন ফোনে অনেক আছে। ওকে, চলুন কয়েকটি প্রশ্ন কি আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো, হ্যাঁ প্রশ্ন করুন, নাম জানি। আসসালামু আলাইকুম, আমি এমডি হাসান, নিউ ইয়র্ক থেকে বলছি। আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আমি 2021 সালের শেষের দিকে, ধরেন 22 সালের প্রথম দিকে আমি স্টুডেন্ট ভিসায় আমেরিকাতে আসছিলাম। তারপরে আসার পরে আমি কলেজে যাইতে পারি না সমস্যার কারণে, দেন আমি ওই সালেরই অ্যাসাইলাম সাবমিট করি, যেটা এখনো স্টিল পেন্ডিং, যেটা আমার ইউএসসিআইসি এর নেক্সট ইন্টারভিউ দেখাচ্ছে, বাট এখন আমি ইন্টারভিউ ফেস করি নাই। বাট আমার ওয়ার্ক পারমিট সবগুলো আছে, ইভেন আমি নেক্সট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই অলরেডি করে দিছি। প্রথম কোয়েশ্চনটা এটা যে আমি সেফ নাকি এই পরিস্থিতিতে। আর দ্বিতীয় আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি যেহেতু 3 বছর হয়ে গেছে অলমোস্ট আছি, আমি অ্যাকচুয়ালি প্ল্যান করছিলাম যে আমি নিজে আগে সেলফ স্টাডি, কোনো স্টেটাসে না গিয়ে শুধু পড়াশোনা করবো কলেজে। সো এটা কি আমার ভবিষ্যতে কোনো ইমিগ্রেশন বা আমার কোনো পার্সোনাল কেসে কোনো ইফেক্ট পড়বে কিনা যদি আমি কলেজে কোনোভাবে স্টার্ট করি, শুধু আমার লার্নিং এর জন্য বা এডুকেশন বা সার্টিফিকেট এসবের জন্য? এটা কোনো প্রবলেম হবে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর হলো, যদি আপনি ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, অ্যাসাইলাম সঠিকভাবে ফাইল করে থাকেন, যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি জড়িত না হন, আপনি বর্তমানে সেফ আছেন। যদি ক্রিমিনাল কোনো কাজে জড়িত হন, আপনি সেফ না। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, আপনি যদি লেখাপড়া করতে চান, হ্যাঁ, লেখাপড়া করতে গেলে আপনার স্টুডেন্ট ভিসা আসতে পারবেন না, আসার আরও লাভ নাই, কারণ আপনাকে টাকা দিয়ে, যদি আপনি টিউশন ফি পে করে পড়তে চান, আমেরিকার যে কোনো ইউনিভার্সিটি আপনাকে টিউশন ফির মাধ্যমে নেবে, কিন্তু আপনি হয়তো FAFSA পাবেন না, কোনো ফরেন স্টুডেন্ট এইড হতে পাবেন না, কিন্তু আপনি লেখাপড়া করতে পারেন, আপনার ভবিষ্যতের অবশ্যই কাজে লাগবে যদি আপনার গ্রিন কার্ড হয়ে যায়, বা না হোক না কেন, দুনিয়ার যে কোনো জায়গায় যান না কেন, আপনার ডিগ্রি তো আর কেউ নিতে পারবেন, এটা আপনার সারা জীবনের সম্বল হিসেবে থাকবে। চলুন আরেকটি প্রশ্ন নিয়ে নিই। ইয়েস, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, আমার আম্মা 2021-এ ইউএসএ তে আসছিলেন, আমি অ্যাপ্লাই করে আনছিলাম। তো উনি মানে আসার পর 1 বছর থাকছিল, তারপর আমি যে 2 বছরের পারমিশন আছে না, ওইটার জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর উনি ফিঙ্গারপ্রিন্ট দেন, তারপর আমরা 4 মাস অপেক্ষা করি, ওই যে পাসপোর্টের মতো যে একটা আসে না, যে টাইম দেওয়া থাকে, জি ওইটা আসে নাই। তো তারপর 4 মাস পরে উনি বাংলাদেশে চলে গেছে। এরপর 1 বছর পরে ওইটা আসছে, আর ওইটার মধ্যে দেওয়া আছে যে 2025-এর সেপ্টেম্বরের 5 তারিখের ভেতরে উনি মানে ইন করতে হবে আমেরিকায়। এখন আমরা মানে ইন করবে সমস্যা নাই, কিন্তু আমি এখন চিন্তা করতেছি যে উনার তো এই জুলাইতে 3 বছর হয়ে যাবে ইউএস থেকে বের। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি কি করবেন, কি করা উচিত? হ্যাঁ, এখন আমি চিন্তা করতেছি যে এখন কি কোনো প্রবলেম হবে ওনাকে যদি আনি, কারণ আমার কিন্তু টাইম আছে সেপ্টেম্বরের 5 তারিখ। ওকে, নিয়ম হচ্ছে, আপনি আগে যেটা ছিল সময় লাগতো কম, আপনারা ফাইল করার পরেই চলে যেত, তারপর বইটা আপনার ইচ্ছা করলে আপনার দেশেও কিন্তু ইউএস এমবেসি আপনার বইটা পিক আপ করতে পারতো। যেহেতু আপনি অ্যাড্রেস দিয়েছেন, আপনি 2 বছরের ভিতরে কাউন্ট করা হয় বইটা, বুকটা ইস্যু আর ট্রাভেল ডকুমেন্ট ইস্যু হওয়ার পর থেকে যেই তারিখে ইস্যু হয়েছে তার থেকে 2 বছর। আপনি যদি এক্সট্রা থেকে থাকেন, আপনার ইন্ডিয়াতে আসার সময় আপনাকে বর্ডার অনেক প্রশ্ন করতেই পারে, আপনি এর জন্য প্রিপেয়ার থাকতে হবে। স্যাটিসফ্যাক্টরি উত্তর দিলে সমস্যা হবে না, যদি স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে না পারেন সমস্যা হতে পারে। একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে হবে, যদি কথাটা আসছে, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, কোনো তথ্য যদি আমরা দেই নাম ঠিকানা ছাড়া, মনে করে এই তথ্যগুলো সঠিক না, তারা বলে নাম দেন, ঠিকানা দেন, কাকে ধরছে, কি ধরছে। আমি সবসময় বলি, আমরা বিইং অ্যান অ্যাটর্নি এট ল, আমরা কারো প্রাইভেট
ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন ডিসক্লোজ করতে পারি না। স্টুডেন্টদের জ্ঞাতার্থে বলছে, আপনাদের টিভিএনটা অনেক একটা বড় প্ল্যাটফর্ম। এখন আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা স্টুডেন্ট আছেন তারা যদি নিজে নিজে স্টুডেন্ট ভিসা করে থাকেন ভালো, যদি এজেন্সির মাধ্যমে করে থাকেন, যদি আপনারা ইউএস কাস্টমস এন্ড বর্ডারে যদি আপনারা সঠিক তথ্য না দিতে পারেন, অনেক স্টুডেন্টকে আমার জানা মতো আমি কল পাচ্ছি বাংলাদেশ থেকে, তাদেরকে এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং অনেককে যারা রিটার্নিং স্টুডেন্ট, এই দেশের স্টুডেন্ট ছিল এবং দেশে বা থার্ড কান্ট্রিতে বেড়াইতে গেছে, আসার পরে তারা যখন স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারে নাই, তাদেরকে ওইখান থেকেই দেশে ফেরত পাঠানো হচ্ছে। এবং অনেকে হচ্ছে যারা যেতে চাচ্ছে না তাদেরকে ডিটেনশনে পাঠানো হচ্ছে। এখন যদি বলেন মঈন ভাইয়ের নাম বলেন, আমি কারো নাম বলবো না, কারণ হচ্ছে আমার এগুলা অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজ। জিনিসটা কিন্তু আপনাদের সতর্কতার জন্য বলতেছি, টিভিএনের মাধ্যমে আপনারা সতর্ক থাকবেন। যা করেন না কেন নিজের জানবেন এবং সঠিক তথ্য দিবেন, মিথ্যা তথ্য কখনো দিবেন না। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অনেকে অনেকভাবে নো ইওর রাইটসের মধ্যে বলতেছে আপনারা ইমিগ্রেশন যদি কাউকে প্রশ্ন করে কোনো উত্তর দিবেন না, এটা কিন্তু সঠিক না। যদি কেউ নাগরিক হয়ে থাকেন, আপনাকে যদি প্রশ্ন করে আপনি নাগরিক কিনা, বলবেন ইয়েস আপনি নাগরিক। আপনি কেন অযথা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়বেন? গ্রিন কার্ড থাকলে বলবেন হ্যাঁ আমার গ্রিন কার্ড আছে। যদি কারোর ডকুমেন্ট নাই, তারা চুপ থাকবেন, তাদের তো আর বলার কিছু নাই। সো বি কেয়ারফুল। গুড অ্যাডভাইস। যদি আপনার কিছু না থাকে, চুপ থাকবেন। আপনার রাইট আছে একজন অ্যাটর্নি চাওয়ার, সেই পর্যন্ত আপনি বলতে পারেন আই হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট। হ্যাঁ, এটি আপনি বলতে পারেন। লাইফ ইজ নট টিকটক, লাইফ ইজ নট ইনস্টাগ্রাম রিল। সেখানে পুলিশ এসে বলছে তোমাকে লাইসেন্স দেখাতে হবে, আপনি সেখানে অনেক সময় দেখবেন আই উইল নট শো ইউ ড্রাইভার্স লাইসেন্স। ট্রাস্ট মি, ইন রিয়েল লাইফ দিস ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন। আপনি এটুকু থাকলে দেখাবেন, না থাকলে দেখাবেন না। না থাকলে আপনি গাড়ি চালাবেন কেন? গাড়ি চালাবেন না, গাড়ি চালাবেন, অবশ্যই চালাবেন না। আমাদের অনেক প্রশ্ন আছে নিয়ে। আচ্ছা, আর আব্দুল রাকিব, আমি আপনার প্রশ্নটি দেখেছি, কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নটা আমি জিজ্ঞেস করবো। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। জি ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আপনি? জি ভাই, জি আপনি এবং মঈন ভাইকে ভাই অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের নেক হায়াত দিন। আমার কোয়েশ্চনটা একটু লম্বা ভাই। আমার নাম সায়েম। আমি অক্টোবরে বর্ডার দিয়ে আসি কানাডা থেকে। আমি এবং আমার ওয়াইফ এসে অ্যাসাইলাম ক্লেম করি নভেম্বরের 26 তারিখ। তো আমার জানার বিষয় হইল কি, আমার অ্যাসাইলাম ক্লকটা স্টার্ট হয়ে গেছে। আমার হিয়ারিং, ইন্ডিভিজুয়াল হিয়ারিং নভেম্বরের 4 তারিখ 2026-এ। এখন আমরা কি আনডকুমেন্টেড, বা আমাদের কি যদি আইস ক্র্যাক করে তাইলে কি আমরা কি মানে রিক্সে আছি? এই একটা কোয়েশ্চন। আর নাম্বার 2 কোয়েশ্চন হইলো ভাইয়া, ওই যে আমাদের যে ওয়ার্ক পারমিটটা এখনো আসে নাই। 2 মাস হয়েছে, আর মেবি 4 মাস লাগবে। জি, এটাই। অসংখ্য ধন্যবাদ। ওকে, দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি আনডকুমেন্টেড না আপনি ডকুমেন্টেড। যখনই কাউকে এন্ট্রি ইস্যু করা হয়, আপনি আমেরিকার সিস্টেমে আছেন, ইউআইআর সিস্টেমে আপনি আছেন এবং কোর্টে আপনার স্কেজুল আছে। আপনাকে জাজ দেখা করা ছাড়া ট্রাম্প আপনাকে বের করতে পারবে না, কেউ আপনাকে বের করার ক্ষমতা নাই। ইউ আর কমপ্লিটলি 100% সেফ। কিন্তু যদি এমন কোনো অপরাধ করেন, তাহলে আপনার এক্সপায়ারি রিমুভাল করার চেষ্টা করবে। আর নাম্বার 2 হচ্ছে আপনার যে ওয়ার্ক পারমিটটা সাধারণত লজ ইন হওয়ার পরে, যারা এই সিস্টেমটা জানেন তারা বুঝবেন, যারা কোর্টে কেস পেন্ডিং আছে, কোর্টে সাবমিট করার পরে যা যে কোর্ট সিস্টেমে একটা লজ ইন করা হয়, লজ ইন করার পরে থেকে এই ডেটটা থেকে 5 মাস পরে আপনার লয়ার আপনার জন্য অ্যাপ্লাই করবে। অবশ্যই তো আপনার লয়ারের সাথে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই, আপনার অ্যাটর্নির সাথে আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ, তবে আপনার অধিকার আছে যে কোনো সময় অ্যাটর্নি যদি আপনাকে সার্ভিস দিতে না পারে, আপনি পরিবর্তন করতে পারেন। ওকে, আব্দুল রাকিব, ওনার প্রশ্ন হচ্ছে, আপনাকে কিন্তু প্রশ্নটা রিফ্রেম করতে হবে। হ্যাঁ, আপনি বলেছেন গ্র্যান্টেড অ্যাসাইলাম ইজ কনসিডার্ড অ্যাজ এ লফুল অ্যান্ড ডকুমেন্টেড এলিয়েন। গ্র্যান্টেড অ্যাসাইলাম বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে আপনাকে বলা হয়েছে আপনার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে এবং আপনাকে মেইল করা হচ্ছে আপনার গ্রিন কার্ড, নাকি আপনার গ্র্যান্টেড অ্যাসাইলাম মানে হচ্ছে তার জাজে বলছে তার অ্যাসাইলাম গ্রান্ট করা হয়েছে, মানে অ্যাপ্রুভড, অ্যাসাইলাম অ্যাপ্রুভড, সে লিগ্যাল, 100% লিগ্যাল, যদি আপনি কোনো মিথ্যা তথ্য না দিয়ে থাকেন। আপনারা সেটা আমরা না গেলাম, তার আপাতত যেটা আছে গ্র্যান্টেড, সে হি ইজ এলিজিবল অর শি ইজ এলিজিবল টু ফাইল ফর গ্রিন কার্ড, ডকুমেন্টেড এলিয়েন বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। কি আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি নজরুল ইসলাম বলছিলাম। আমি গত নভেম্বরের 13 তারিখে বর্ডার করে আমি ইউএসএ তে ঢুকি। তো আমি ডিসেম্বরের 20 তারিখে অ্যাসাইলামের জন্য সাবমিট করি, কিন্তু আমার এখন পর্যন্ত রিসিপ্ট লেটার আসে নাই।
এবং আমার এলিয়ান নাম্বারটা অনলাইনে নেই। তো সেই ক্ষেত্রে আসলে আমার ধন্যবাদ। আপনার প্রশ্নকে উত্তর দিয়ে দেবো। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। অনেকে আমাদেরকে বিভ্রান্ত পরিস্থিতি ফেলান। আপনার লয়ারের এখানে কোনো দোষ থাকার কথা না। আমি সবসময় বলি কি, অনেক সময় যারা লয়ার না তারাই আপনাদেরকে বিভ্রান্তিকর প্রশ্ন করে এবং উত্তর দেয়। যদি আপনার বর্ডার ক্রস করে এসে থাকেন, আপনার কেসটা কোর্টে থাকার কথা, এবং কোর্ট থেকে নোটিশ সাধারণত আসে না। আপনার লয়ার ফাইল করবে, ফাইল করার পরে লজ করবে কেসটা। সাধারণত 1 বছরের ভিতরে মাস্ট ফাইল করতে হবে। আপনি আপনার অ্যাটর্নির কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন যে ফাইলটা কোর্টে সাবমিট করেছে কিনা। কোর্ট থেকে রিসিট আসবে না, কোর্ট থেকে আসবে লজ ইন করলে একটা স্ট্যাম্প আসবে, কোর্টে কয় তারিখে কোনো স্ট্যাম্প করছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা হয়তো ক্যালেন্ডার থেকে অফ করে রাখা হয়েছে, এটাও সমস্যা না সাধারণত, কিন্তু আপনি লজ ইন ডকুমেন্ট থাকলে ইউ আর সেফ। ধন্যবাদ। দুটি প্রশ্ন আছে। আমি বাই দ্য ওয়ে, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমাদের সব অনুষ্ঠান আমি দেখে থাকি, অন্যদের অনুষ্ঠান দেখে থাকি, সেখান থেকে অনেক পপুলার প্রশ্ন আপনাদের জন্য আমি তুলে রাখি। দুটি প্রশ্ন আমি তুলে ধরবো। একটি আমি উত্তর দিয়ে দিচ্ছি, কারণ ভুল হলে আপনি আমাকে শুধরে নেবেন। ক্যান সোশ্যাল সিকিউরিটি নাম্বার চেঞ্জ ইফ ইউ হ্যাভ এ ডিফারেন্ট অ্যানাদার কেস? নো, ইট ক্যানট চেঞ্জ। সোশ্যাল সিকিউরিটি ইজ ওয়ান টাইম, ইজ লাইফ ফর লাইফ। দ্বিতীয় প্রশ্নটি, এরপর আমি কয়েকটি প্রশ্ন এখান থেকে নিব। ফাইল ফর অ্যাসাইলাম, আপনি কেউ একজন ফাইল করেছেন অ্যাসাইলামের জন্য, এখন তাকে চিঠি দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের জন্য, অর্থাৎ তিনি ফিঙ্গারপ্রিন্টের চিঠিটি পেয়েছেন। এখন উনি চিঠি পাওয়ার পর একটু ওয়ারিড যে সমস্ত কথা উনি শুনছেন চারিদিকে, উনি কি ইউএসসিআইএসে গেলে এমন হবে কিনা আইএস তাকে গ্রেফতার করে ফেললো, এই সংখ্যাটি কতখানি সত্য এবং আসলে কি তাই কিনা? ধন্যবাদ। ডিপেন্ড করে, বললাম না, এক্সপায়ার রিমুভালের ক্ষেত্রে যে কথাগুলো আসছে, যে কয়টা ক্রাইটেরিয়া এক্সপায়ার রিমুভাল করা হয়, ওইসব ক্ষেত্রে যদি আপনি যান একটা রিস্ক থাকতে পারে কিন্তু এছাড়া যদি আপনি প্রপারলি ফাইল করে থাকেন, জেনারেশনাল ফাইল করে থাকেন, অবশ্যই আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। ফিঙ্গারপ্রিন্ট না দিলে মনে হবে যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাবান্ডন করেছেন, তারা হয়তো পরে এটা নেক্সট প্রসেসটা আসবে না। সো আপনি আপনার নিশ্চয়ই এখন বর্তমান পরিস্থিতিতে সবাইকে অনুরোধ করব, আপনার যার মাধ্যমে ফাইল করেন একজন অ্যাটর্নি এট ল যেন G28 রিপ্রেজেন্টেশন থাকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমেরিকার ইমিগ্রেশন ফাইল, সব ফাইল নিজে কিন্তু করা যায়, কিন্তু কেন মানুষজন লয়ার হায়ার করে? বিকজ অফ দ্য এক্সপার্টিজ। আর আপনি যদি নিজে সব কিছু করেন, এমন এক কেস আমরা দেখেছি যে মায়ের জন্য ছেলে অ্যাপ্লাই করেছে এখানে, উইচ ইজ শুড বি গ্রান্টেড 5 to 9 months, সে 3 বছর যাবত পেন্ডিং, সে জানে না কেন কি হচ্ছে, সে মানে ভাবছিল কিছু টাকা সেভ করবে, কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেমন ডাক্তার ইউটিউব দেখা যেমন সার্জারি করতে পারি না, সেম ভাবে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সেম ভাবে আপনারা যখন এখন বর্তমান টাইমে স্পেশালি ভুলের কোনো সুযোগ নাই, ভুল করার কোনো ইয়ে নেবেন। রাইট। এই কথাটি আপনার ইউটিউব দেখে অনেকে যে সার্জারি, ব্রেইন সার্জার তো হওয়ার সম্ভব, নাকি ছোটখাটো সার্জারি অনেকে চেষ্টা করেন, এটি যে কতখানি ভয়ানক, হ্যাঁ, ইউটিউব দেখে আপনি কি করতে পারেন? একটা রান্নার একটা ডিম সিদ্ধ করতে পারেন, অথবা একটা বিরিয়ানির চেষ্টা করতে পারেন। যদি কারো ভালো না লাগে ফেলে দিলেন, অসুবিধা নেই, বাট সার্জারি তো করতে পারেন না। সেরকম ভাবে ইমিগ্রেশনের ব্যাপারটি অনেকটাই না, বর্তমানে একটু বেশি কঠিন, যে কোনো সময় ইমিগ্রেশন ইজ লাইফ লং ডিসিশন। আমি একটু লম্বা প্রশ্ন আছে, আমি একটু তুলে আপনার কাছে। সাইফুল আমিন উনি প্রশ্ন করেছেন এবং প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছেন প্রশ্নটি দীর্ঘ হওয়ায়, আমি চেষ্টা করব। দেখি, উনি 2006 সালে ওনার ছোট ভাইয়ের জন্য F4 ক্যাটাগরিতে আবেদন করেছিলেন। 2021-এ তার কেসটি ডিকিউ হয়েছে, ডকুমেন্ট কোয়ালিফিকেশন হয়েছে, এবং প্রতি 60 থেকে 90 দিন পরপরই স্বয়ংক্রিয়ভাবে উনি ইমেল পাচ্ছেন। ইন্টারভিউ ডেট নেই, উল্লেখ্য যে DS-260 তাকে অবিবাহিত দেখানো হয়েছিল। সে তো এখন বিবাহিত এবং তিনি 2002 সালে বিয়ে করেছেন। তো 2023 সালে তার একটি বাচ্চাও হয়ে গেছে। এখন প্রশ্ন, এই অবস্থায় স্ত্রী বাচ্চাকে যুক্ত করা গেলেও সময় আসলে কি করা উচিত কিনা? কারণ কেউ কেউ বলছেন করাটা ঠিক হবে না, ভবিষ্যতে কি কোনো সমস্যা হতে পারে কিনা, এটি উনি জানতে চাচ্ছেন। আমার ভাইয়ের ক্ষেত্রে সেই বিকল্প কোনো প্রস্তাব থাকতে পারে কিনা? ধন্যবাদ। প্রথমে বলছি, আপনারা প্রথমে যে ভুলটা করেছেন, এজন্যই বলি সবসময় প্রফেশনালস কাছে যোগাযোগ করলে আপনি কিন্তু 2002 সালে যখন আপনার ভাই বিয়ে করেছে তখনই কিন্তু এগুলো আপডেট করতে পারতেন। নিয়ম হচ্ছে, ইমিগ্রেশন ল হচ্ছে, ইফ ইউ চেঞ্জ ইউর স্ট্যাটাস চেঞ্জড, আপনি বিয়ে করেছেন ডেফিনেটলি রাইট ওয়ে জানাবেন, আপনার বাচ্চা হয়েছে ডেফিনেটলি জানাবেন, কেউ হয়তো ডিভোর্স হয়েছে অবশ্যই জানাবেন, আবার নতুন বিয়ে করেছেন, তারা প্রস্তুত
নতুন তথ্য নিতে তারা না জানে আপনি ভুলটা করেছেন, কিন্তু এখনো আপনার উচিত হবে, যেহেতু আপনার ভাই বিবাহিত, বলতে হবে বিবাহিত, বাচ্চা আছে, বাচ্চা বলতে, নাহলে তার জন্য আবার আপনি অনেক লেংদি প্রসেসে চলে গেলেন। সে আসার পর যদি অ্যাপ্লাই করে, এগুলো অনেক সময়ের ব্যাপার। আপনার যদি কিছুদিন সময় লাগেও আপনার উচিত হবে সবগুলা ইনফরমেশন অ্যাড করে তাদেরকে একসাথে নিয়ে আসা, কারণ আপনার ভাই অনেক বছর অপেক্ষা করেছে, আর 6 মাস অপেক্ষা করলে এমন কোনো কিছুই হবে না। কিন্তু আর যদি একা আসে তখন নিশ্চয়ই তার বয়স এরকম কম না, সে একা না, তার বাচ্চা কাচ্চা রেখে আসবে। 2016 আর 2021 এখন 2025 ব্যাপার। আপনি ইমিডিয়েটলি প্রফেশনালস কারোর কাছে গিয়ে এগুলা অ্যাড করেন, চিঠি লিখলে তারা অ্যাড করবে। দেন। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নিয়ে নিই। ডেফিনেটলি কে আছেন এনি আমার প্রশ্ন। সাথে? নাম জানিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম। আমি ইলিয়াস বলতেছি, জি নিউ ইয়র্ক থেকে। সরি, আমার স্মল কয়েকটি কোয়েকশন আছে, ছোট ছোট। আমি রিসেন্টলি অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ করছি। তো আমার ফার্স্ট কোয়েকশন হলো, আমি কতদিন পরে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো? সেকেন্ড কোয়েকশন হলো, আমি যে ইউএসসিএস যে অ্যাপ আছে এইটার মাধ্যমে আমি অ্যাড্রেস চেঞ্জ করছি, যে AR11 যে ফর্ম আছে এইটা চেঞ্জ করছি, এইটা কি চেঞ্জ হবে বা অন্য কোনো কিছু করতে হবে? এইটা হলো কি সেকেন্ড কোয়েশ্চেন। আর থার্ড কোয়েশ্চেন হলো, EV2 বা EV3 এর কোনো মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট আছে নি এমপ্লয়ারের জন্য? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনারা চেষ্টা করবেন একটি বড় জোর দুটি প্রশ্ন, তিনটি নয়, কারণ এটি স্কোপের বাইরে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ। প্রথম প্রশ্নটা ছিল, সে গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয়েছে, অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, তার কতদিন পরে? নিয়ম হচ্ছে, আপনি অ্যাসাইলাম পেন্ডিং অবস্থা যখন অ্যাপ্লাই করেছেন, পেন্ডিং থেকে 1 বছর আপনি যদি প্রমাণ করতে পারেন, দেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। আর একটা প্রশ্ন ছিল আপনার, যে আপনার পছন্দ ভুলে গেলাম, প্রশ্ন ভুলে গেছে, আমিও ভুলে গেছি, এই জন্য 2-3টা প্রশ্ন আমি নিতে চাই না। উনার EB3 EB2 কোন ক্রাইটেরিয়া আছে কিনা, ইনকামের কোন, যেখানে EB3 EB2 নিয়ে যদি এখন বলি, অনেকে হয়তো আমার বিরুদ্ধে প্রচারণা শুরু করবে। EB3 হচ্ছে একটা স্কিলড আনস্কিলড প্রফেশনালদের জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে কি, একজন এমপ্লয়ার হতো, সে হায়ার করতে পারবে 2 জনকে। সে বিভিন্ন দেশ থেকে সবাইকে বলে বেড়াচ্ছে আমি EB3 লোক নিয়ে আসি, সে অনেকের থেকে টাকা নিচ্ছে। এটা কিন্তু ঠিক না, কারণ দেখা গেল একটা 1 বছর পরে বলবে আমার কোম্পানি আর করতে পারছে না, আপনার টাকা চলে গেল। EB3-তে আপনারা সরাসরি এমপ্লয়ারের যোগাযোগ রাখবেন। ইউ শুড নো হু ইজ ইউর এমপ্লয়ার, কারণ আমরা যেন অ্যাটর্নি হিসাবে, there is no money involved with the employee. এমপ্লয়ার আমাদেরকে হায়ার করবে, এমপ্লয়ি 1 পয়সা দেওয়ারও কথা না। লিগালি উই ক্যান নট রিপ্রেজেন্ট এমপ্লয়ি। এটা যেরকম একটি ফ্রডের ব্যাপারে আপনি সতর্ক করলেন, ওনার প্রশ্ন ছিল যে এটার কোনো মিনিমাম রিকোয়ারমেন্ট আছে? মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, ইনকাম, অ্যাজ ফার এজ ইনকাম। সে একটা এমপ্লয়ি হায়ার করলে যতটুকু টাকা তার এই যে ওয়েজ ভেরিফিকেশন দিতে, তত টাকা দিতে হবে। এটা তার যে একটা যে সেটা যদি বছরে 60,000 হয়, 60,000 হয়, 60,000 ওয়েজ ভেরিফিকেশন অনুযায়ী আসবে। ওকে, একটি প্রশ্ন এখান থেকেও নিচ্ছি। এটির সাথে আমার একটি প্রশ্ন ছিল, যেটি আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম আপনাদের জন্য, দুটি আমি এক করি। জাহাঙ্গীর তালুকদার, উনি বলছে, আমি ওয়ার্ক পারমিটে আবেদন করেছি, 3 মাস হয়ে গেছে, এখনো ওয়ার্ক পারমিট পাই নাই, আসেনি। এখন আমার করণীয় কি? এর সাথে আমি আরেকটি প্রশ্ন যোগ করে দিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করে থাকেন, আমার অ্যাসাইলাম কেসটি আছে, আমার কাগজ রিনিউ হয়ে আসছে, মিনিং ওয়ার্ক পারমিট, হাউ ক্যান আই এক্সপেডাইট ইট? এখন কি ঠিক সময় কিনা এটা করার জন্য? এক্সপায়ার বলতে কি এক্সপায়ার করতে চাচ্ছে? ঝুলে আছে বছর পর বছর ধরে, মানে অ্যাসাইলাম এক্সপায়ার করতে যাচ্ছে। শুনেন, আমি একটা কনসেপ্ট বলি আপনাদের সবার জন্য, প্রশ্ন সবার জ্ঞাতার্থে শেষটা থেকে শুরু করছে। আপনি হয়তো একটা জায়গায় আশ্রয় নিয়েছেন, এখন যদি বলেন ভাই আশ্রয় দিলে না দিলে আমার বাইর করে দেয়, এটা তো এরকম কথা হচ্ছে। আমেরিকার সরকার আপনাকে থাকতে দিচ্ছে, খাইতে দিচ্ছে, সব সুবিধা দিচ্ছে। অ্যাসাইলি কিন্তু সব সুবিধা পাচ্ছে, এমনকি অনেক সিটিজেন থেকে বেশি সুবিধা অ্যাসাইলিরা পাচ্ছে। কিন্তু আপনারা যদি মনে করেন কোর্টে যখন থাকে, হ্যাঁ উই ক্যান এক্সপারডাইট, এটাকে বলা হয় যে মোশন টু অ্যাডভান্স। আমরা ডেটটা 2 বছর পরে পড়লে আমরা নিয়ে আসতে পারি। এবং অনেক ক্ষেত্রে অনেকে বলে যে কেউ কেস 5 বছর 10 বছর ঝুলে আছে, রিট অফ ম্যান্ডামাস করতে হবে। ম্যান্ডামাস করলে কি হবে? আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন কেসটা আগে চলে আসুক। কেন আসুক? কারণ কি, আপনার মা বাবা যদি, হ্যাঁ এক্সেপশনাল কারণ থাকে, যদি আপনার ফ্যামিলি মেম্বার
ইমিডিয়েট যাদেরকে আপনি অ্যাপ্রুভালে নিয়ে আসতে পারতেন, আপনার হাজব্যান্ড, ওয়াইফ, মাইনর চিলড্রেন, বাংলাদেশে হয়তো এমন পরিস্থিতি আছে, ওয়ার্ল্ড নোজ, এভরিওয়ান নোজ দ্যাট দে আর ইন ডেঞ্জার, তাদেরকে খুন করে ফেলে, বলতে পারেন আমার বাচ্চারা, ছেলে মেয়ে এই অবস্থা আছে, আপনি তখন করতে পারেন, হয়তো অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যদি কোর্টকে বাধ্য করার চেষ্টা করেন, ডিসিশনটা অধিকাংশ ক্ষেত্রে নেগেটিভ আসবে। কারণ হচ্ছে আপনারা চাচ্ছেন যে হয় বাইর করলে কাগজ দে, দিস ইজ দ্য কনসেপ্টটা এইরকম। আমেরিকার সরকার আপনাকে তো থাকতে বলতেছে, আপনি থাকেন, চলে যান। Beggar cannot be chooser. রাইট, That's what you beggar it should be, yes. Okay. I know it sounds bad, I know, but that's the fact. ওয়ার্ক পারমিট আসেনি, 3 মাস হয়ে গেছে, কি বলবেন, ওনার করণীয় কিছু আছে কিনা? ধন্যবাদ। ওয়ার্ক পারমিট যে অনলাইনে ফাইল করেন, ফি লাগে 470 টাকা, আর যদি টাকা না, ইটস $, আর যদি পেপার ফাইল করেন ওয়ার্ক পারমিটের জন্য লাগে $520, 50 টাকা কম বেশি। কিন্তু এখানে অনলাইনে ফাইল করে তাড়াতাড়ি আসে, আবার রেগুলার ফাইল করলে অনেক সময় 2 সপ্তাহ 4 সপ্তাহ চলে আসে। আবার অনেকটা দেখা যাচ্ছে আননোন রিজন এটা পেন্ডিং থাকে। আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন, যদি ভুল না করে থাকেন ভয়ের কোনো কারণ নাই, যে কাগজটা পেন্ডিং আছে এটা দিয়ে আপনার কাজ চলতে পারে। জি, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ এখনকার আঙ্গিকে। উনি বলছেন আমার ভাইয়ের I-589 অ্যাসাইলাম রিমুভ উইথ হোল্ডিং, যেটি বলে থাকি আমরা, উনি লেখেননি, আমার মনে হয় ক্যান্সেল করে ফেয়ার ক্রেডিবল ইন্টারভিউ এখন নেবে বলে চিঠি দিয়েছে, কিন্তু এখনো ইন্টারভিউ ডেট দেয়নি। অ্যাসাইলাম অফিস থেকে I-589 ক্যান্সেল করার সাথে সাথে আমার ওয়ার্ক পারমিট কি ক্যান্সেল হয়ে গেছে? ক্যান্সেল সাধারণত করার কথা না, সে ক্যান্সেল করবে কেন? ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ মানেই তো আপনাকে এটার উপর কাজ হচ্ছে। I-589 মানে হচ্ছে অ্যাসাইলাম অর উইথহোল্ডিং রিমুভাল, এটার উপরে আপনাকে ইন্টারভিউ নিচ্ছে, এটার উপরে ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ নিচ্ছে, এক্সপায়ার্ড রিমুভালের হয়তো চেষ্টা করবে। তো এই পত্র এটা না হলে আপনাকে কোর্টে পাঠাবে, আপনার ভয়ের কোনো কারণ নাই। ওকে, মিরাজ, আপনার প্রশ্নটি আমি দেখেছি, অনেকের জন্য প্রযোজ্য বলে আমরা নেব। আমি কিন্তু এখন ফোনে ফেরত যাচ্ছি। কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। যে আমার একটা কোশ্চেন স্যারের কাছে। আমার ওয়াইফ গত বছর মার্চের 6 তারিখ কানাডার বর্ডার দিয়ে আমেরিকা আসছে। তো নভেম্বরে 19 তারিখ অ্যাসাইলাম ফাইল করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস আমাদের হাতে নাই, শুধু ফাইল যে করছে, অ্যাসাইলাম যে করছে এই কাগজটাই আছে। তো এই ক্ষেত্রে আমাদের কতটুকু ভয় বা কতটুকু আতঙ্কের ভিতরে আছে একটু যদি এক্সপ্লেন করতেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ। যদি ইন্সপেক্টেড হয়ে এসে থাকেন, তার মানে আপনাদেরকে যদি বর্ডারে তল্লাশি করা হয়ে থাকে, কাগজ দিয়ে থাকে এবং এন্ট্রি ইস্যু করা হয়ে থাকে, ভয়ের কোনোই কারণ নাই। তবে আপনার যে কোর্টে ফাইল হয়েছে স্ট্যাম্পওয়ালা কাগজটা আপনার অ্যাটর্নি আপনাকে দেবে যে স্ট্যাম্পড, ইজ বিন স্ট্যাম্পড এন্ড লজ করা হয়েছে, তাহলে আপনার ভয়টা একটু কম থাকবে। জি, আরেকটি প্রশ্ন আছে, আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। ওনার F1 স্ট্যাটাস ছিল, উইচ ইজ ফরেন স্টুডেন্ট। এখন উনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন, এটি আসছে মিরাজের কাছ থেকে। উনি বায়োমেট্রিক্সের চিঠিটি পেয়েছেন, এখন এপ্রিলে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন বলে মনে করছেন। আমার এখনো 2 বছর হয়নি, আমি কি এক্সপেডাইট রিমুভাল রিস্কে আছি? আমি প্রথমে যদি বলেছি, আপনি খেয়াল করে থাকলে, যারা ইন্সপেকশন হয়ে আসে নাই তাদের জন্য ভয়টা বেশি। যারা মানে হয়তো বর্ডার ক্রস করে এসেছে কিন্তু কোথাও ধরা পড়ে নাই, তাদের জন্য রিস্কটা বেশি। যারা ক্রাইমে ইনভলভ আছে তাদের জন্য, যারা বর্ডার দিয়ে এসে ধরা পড়ে এসেছে, অথবা যারা ইন্সপেক্টেড হয়ে এসেছে এবং যারা অ্যাসাইলাম ফাইল করছে, তাদের ক্ষেত্রে এক্সেপশন। যদি কেউ অ্যাসাইলাম ফাইল করে তাদেরকে এটাতে আওতায় আনা হয় না যদি ইন্সপেক্টর হয়ে থাকে। আর স্টুডেন্ট হিসাবে যখনই আসছেন, টার্মিনেট হয়ে থাকে, যাদের হয়ে গেছে বা হয়ে যাবে বা হয়ে যাচ্ছে বা এফোর্ড করতে পারছে না, তারা যদি মনে করে দেশের বর্তমান পরিস্থিতি তাদের যাওয়াটা কঠিন বা তাদের জন্য বিপজ্জনক, তারা অ্যাসাইলাম ফাইল করতেই পারে। এটা একটা স্বীকৃত আইন, কিন্তু ভ্যালিড গ্রাউন্ড দিলে সবচেয়ে ভালো হয়। ওকে, কবির হাসান একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটি ব্যাপক, আমি এই প্রশ্নটি তুলব না কারণ এটি সময় নষ্ট হবে। আপনাকে জেনারেল প্রশ্ন করতে হবে, আপনি অথবা স্পেসিফিক প্রশ্ন করতে হবে। আমি ফোনে যাব, কিন্তু আরেকটি প্রশ্ন আমি খুব দ্রুত করছি মঈন চৌধুরীকে। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজ কেসেস যেগুলি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ করে গেছে এবং কোনো ক্লিয়ার, তার রেকর্ড ক্লিয়ার, অর্থাৎ মিনিং কোনো ক্রিমিনাল রেকর্ড তার নেই, এখন তার পেন্ডিং অ্যাসাইলাম কেস আছে, এই ধরনের মানুষরা কি সেফ আইসের কাছ থেকে, স্পেশালি আপনি যদি ওভারস্টে করে থাকেন F1 স্টুডেন্ট ভিসা নিয়ে?
ধন্যবাদ। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজ বলতে অনেক সময় পিডি হয়, প্রসিকিউটর ডিসক্রিপশন হয়, অনেক সময় ইচ্ছা করে টার্মিনেট করে দেওয়া হয়, অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজ করা হয়। এগুলা আইস না, এগুলা আপনার যে ডিস্ট্রিক্ট আমাদের যে কর্পোরেট কাউন্সিল যারা আছে তারা অনেক সময় গভর্নমেন্ট কাউন্সিল ইচ্ছা করে করে অথবা লয়াররা তাদের স্বার্থে কেসটা ক্লোজ করে। অনেক সময় দেখা যায় যে সরকার পক্ষ এমনও হয়তো আমরা কল পেয়েছি যে আগামীকাল হয়তো তার ইন্টারভিউ, ইন্ডিভিজুয়াল হিয়ারিং ট্রায়াল, তখন আগের দিন সরকার পক্ষ কোর্টে আবেদন করছে যে ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য গভর্নমেন্ট আমরা কেসটা ক্লোজ করতে Administratively ক্লোজ close করে। করবো, হ্যাঁ। তাদের ক্ষেত্রে বর্তমান সরকারের এরকম কোনো ধরনের শুনি নাই যে তাদেরকে কিছু এখন পর্যন্ত করা আমরা হবে শুনি না। ওকে, সো এই প্রশ্ন উত্তর পেয়েছেন, আমি ফোনে ফেরত যাব। চলুন, কে আছে আমাদের সাথে? আমি 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 মোহাম্মদ বাফেলো থেকে বলছি। জি, আমি 2019 সালে B2 ভিসায় এখানে আসি এবং ফ্লোরিডাতে আমি অ্যাজাইলাম কেস করি। তো রিসেন্টলি আমার ফ্লোরিডা থেকে মুভ হয়ে আমি নিউ ইয়র্কে আসছি। তো আসার পরে আমার অ্যাড্রেস চেঞ্জ করে ফেলছি অনলাইনে। এখন কি আমার কেসটা ফ্লোরিডাতেই থাকবে নাকি ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক ইউএসএ আইসা পড়বে? ধন্যবাদ। যদি আপনার কেস ইউএসসিআইএস এ থাকে আর আপনি যদি প্রপারলি অ্যাড্রেস চেঞ্জ করেন, আপনার ইন্টারভিউ ফ্লোরিডাতে যদি স্কেজুয়াল তারা করেও ফ্লোরিডাতে হবে না। যখন তার আইডি দেখবে যে স্টেটে আইডি ওই স্টেটে হবে। আপনার উচিত হবে ইউএসসিআইএস এ AR11 ফিল আপ করেছেন, ঠিক আছে, তারপর ইমিগ্রেশনের সিস্টেমে জানিয়ে দেওয়া যে আমি এখানে মুভ করেছি। অনেক সময় তারা সিস্টেম থেকে সিস্টেম হয়তো ওই রকমভাবে আপডেট নাও হতে পারে, কিন্তু আপনি জানাই দিলে আপনার এক্সট্রা টাইমটা সেভ হবে যে আপনি তখন নিউ কেসটা মুভ হয়ে যাবে। আর যদি কোর্টে থাকে, ইউ মাস্ট মেক এ মোশন, ফাইল মোশন করতে, মোশন টু চেঞ্জ ভেনিউ। আপনার জানাইতে হবে যে আমি এই তারিখ থেকে এখানে আসছি, আমার কেসটা এখানে ট্রান্সফার করা হোক। তখন জাজের মোশন করলে এটা ট্রান্সফার করে দেবে। আপনার প্রপার যে ডকুমেন্টেশন দিবেন, আপনি যে প্রুফ অফ অ্যাড্রেস দিবেন, দেখান কেসটা এখানে চলে আসবে। সামিউল আমিন, আপনার প্রশ্ন কিন্তু উত্তর দেওয়া হয়েছে। আপনি বেশ কয়েকবার বলেছেন। আরেকটি প্রশ্ন আমি করছি অন্য আরেকটি প্রশ্ন নেওয়ার আগে, সেটি হচ্ছে একজন জানিয়েছেন উনি ফরেন স্টুডেন্ট উইথ এ ভ্যালিড ভিসা। আমি ধরে নিলাম এর অর্থ হচ্ছে উনি ওভারস্টে করেননি, ধরে নিলাম। উনি ফাইল করেছেন অ্যাসাইলামের জন্য, ওয়ার্ক পারমিট চলে এসেছে তার কাছে। উনার প্রশ্ন হচ্ছে আমি এখন কোন স্ট্যাটাস বললাম, আমি কি ফরেন স্টুডেন্টে ভিসাতে থাকবো নাকি আমার এটা এখন অ্যাসাইলাম কেসে চলে গেলাম? হোয়াটস মাই স্ট্যাটাস? ধন্যবাদ। অ্যাসাইলাম যখন ফাইল করেছেন তখন অটোমেটিক ওই স্ট্যাটাস চেঞ্জ হয়ে আপনি অ্যাসাইলিতে চলে আসছেন। আপনি যখন ওয়ার্ক পারমিট ফাইল করেছেন তখন C8 দিয়ে করেছেন, আপনি ওই অনুযায়ী আপনি ওয়ার্ক পারমিটটা পেয়েছেন। আপনার স্টুডেন্ট ভিসা এখন আর নাই, কারণ আপনি হয়তো স্টুডেন্ট থাকলেও আর লাভ নাই, কিন্তু চেঞ্জ হয়ে আপনি অ্যাসাইলিতে চলে আসছেন। ওয়ার্ক পারমিটটা যে স্ট্যাটাসে পেয়েছেন ওই স্ট্যাটাসটা ইমিগ্রেশন কাউন্ট করবে। জি, শরীফুদ্দিন সন্দীপী, আপনি ব্রুকলিন থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাইন্ড ওয়ার্ডস এর জন্য আমাদের দুজনের পক্ষ থেকে। কি আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কি আছেন? হ্যালো, জি বলেন। বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। জি ভাইয়া, আমি মিশিগান থেকে বলছি। আমি আর বাবা মার জন্য অ্যাপ্লাই করছিলাম। ওনারা ফেব্রুয়ারি 3 তারিখে ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকা এমবাসিতে উঠেন। তো উঠার পর ওনারা সবকিছু জিজ্ঞেস করার পর ওনাদের পাসপোর্ট নিয়ে যায় এবং 30 মিনিট পরে পাসপোর্টটা ফেরত দিয়ে দেয় এবং সাথে একটা কাগজ দিয়ে দেয়। কাগজে ওইটা লেখা, আমরা আপনার পাসপোর্ট ফেরত দিয়েছি কারণ আপনার ভিসার আবেদন আপাতত প্রত্যাখ্যান করা হয়েছে। যখন চিঠিতে উল্লেখিত প্রয়োজনীয় ক্রিয়াগুলো সম্পূর্ণ করবেন তখন আপনার পাসপোর্ট এবং অন্যান্য অনুরূপিত কাগজপত্র পুনরায় জমা দিন। তো ওনারা লিখছে কনসুলার অফিসার পিটিশনার এবং আবেদনকারীর মধ্যে দাবি করা সম্পর্কের ব্যাপারে সন্তুষ্ট নন। আপনাকে অবশ্যই আরো প্রমাণ জমা দিতে হবে এবং কোন ছবি দেওয়ার জন্য বলছে এবং মেসেজ এবং কলের কথা বলে। প্রশ্ন আমি বুঝতে পেরেছি, উত্তর দিয়ে দেবো। আপনার ল্যাক অফ বলেন। আমার যখন বাবা মা উঠে তখন ওনারা বলে যে আপনারা কি জানেন 2000-এ আপনারা মারা গেছেন। ওনারা শক্ত হয়ে যায় যে আমরা জীবিত মানুষ কি করে মারা গেলাম, যে আপনাদের DS 260 ফর্মে লেখা আপনাদের ইয়ার অফ ডেথ 2000 আপনারা মারা গেছেন। পারফেক্ট, জি বুঝতে পেরেছি। ধন্যবাদ। যেখান থেকে মিশিগান থেকে বলছেন আপনার ল্যাক অফ ডকুমেন্টস ছিল যে কারণে তারা ভিসা দিতে অপারগতা স্বীকার করেছে, নাম্বার 1। নাম্বার 2, আমি সবসময় বলে থাকি এবং ইমিগ্রেশনের
মেইন লগই হচ্ছে রং হেল্প অলওয়েজ হার্ট। আপনি এমন কারো কাছ থেকে হেল্প নিয়েছেন, আমি তার নামও বলতে চাই না, যার কাছে নিয়েছেন সে তখন দেখা দরকার ছিল ডকুমেন্টগুলো আপনি কি দিয়েছেন, অথবা এমন কাউকে আপনি বিশ্বাস করেছেন যার কাছে আপনার লগইন পাসওয়ার্ড আইডি ছিল, সে ডকুমেন্টটা নষ্ট করেছে। না হলে কিন্তু এরকম হওয়ার কথা না। হয়তো কেউ আপনার ইচ্ছাকৃত ভুল করেছে অথবা অনিচ্ছাকৃত আপনাকে বিপদে ফেলানো হয়েছে। তা আপনি সব এই জন্যই বলে আমরা প্রফেশনাল কারো কাছে যান, গেলে সব সঠিকভাবে সমাধান করার সুযোগ আছে, এই বিভ্রান্তিকর পরিস্থিতি পড়তে হতো না আপনাকে। হ্যাঁ, ইটস এ ক্লিয়ার কাট কেস। মা বাবাকে ছেলে মেয়ে নিয়ে আসবে, 100% ডেথ আছে, তার মানে জন্মদিন যেখানে দিয়েছেন, যিনি ভদ্রলোক, যিনি আপনি এটা ফিল আপ করেছেন, এখানে ডেট অফ ডেথও দিয়েছেন, উল্টা পাল্টা। হ্যাঁ, তো যেটি মঈন ভাই বললেন সেটি আসলে কথা। আমি আরেকটি কথা, ওকে চলুন আরেকটি ফোন নিয়ে নিই। অনেকে আছেন, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি একটা জিনিস জানতে চাচ্ছি। আমি আমার ওয়াইফের জন্য 2023 সালে জুলাই মেয়ের 16 তারিখ অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে? এটা অ্যাপ্রুভ হয়েছে যেমন ধরেন আজ থেকে প্রায় 6 মাস হয়ে গেছে। আমি সাপোর্ট দিয়েছি যেমন ধরেন আপনার যেদিন অ্যাপ্রুভ হয়েছে হওয়ার 1 সপ্তাহ পরে দিয়েছি, এখনো ইন্টারভিউ ডেট পাইনি। এটা কি আরো লেট হবে না? আমি সিটিজেন হারিয়ে। জি, বুঝতে যা পারছি। প্রেসিডেন্টে শীঘ্রই আসতে পারে, কিন্তু ডেটটা আসলে বলা যায় না। আমাদের রানা আহমেদ একটা জীবন অ্যানালাইসিস করে উনি সবসময় বলে ডেট সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না। সো সেম ওয়ে এটা আগে পরে হতে পারে। আপনার কোয়ালিফাই যদি করেছেন, জাস্ট অপেক্ষা করেন ডেটের জন্য। হ্যাঁ, প্রসেসিং টাইম ইউএসসিআইএস আপডেট করে সবসময়, আপনি সেখানে চোখ রাখতে পারেন। ইউএসসিআইএস এর একটি সাইটই আছে, প্রসেসিং টাইম আপডেট, প্রতি মাসে সেটি প্রকাশ করা হয়ে থাকে, সেখানে খেয়াল রাখবেন এবং সেটি পরিবর্তন হয়ে থাকে। একটি শেষ প্রশ্ন আমি আপনার জন্য করছি, তারপর আমাদের সময়টি শেষ হয়ে গেছে অলরেডি। হোয়াট ইফ আই হ্যাভ এ পেন্ডিং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কেস? আমার একটি পেন্ডিং আছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কেসে, এবং আমি আবার বিং এ পেরোলি প্রোগ্রামে আছি। হ্যাঁ, সো আসলে কোনটা আমার এফেক্টেড হবে? ধন্যবাদ ভাই। এটা কিন্তু একটা সাথে কন্ট্রাডিক্টরি। Once you have adjustment of status pending, Right. you should not have I-131A, Very good. which is a parole in place, থাকার কথা না। হ্যাঁ। কিন্তু টেকনিক্যালি যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পেন্ডিং থাকে, হি ইজ অর শি ইজ লিগ্যাল, তার কোনো স্ট্যাটাসের ঘাটতি নাই। সে এখানে থাকতে, তাকে ওয়ার্ক পারমিট পাচ্ছে, সোশ্যাল সিকিউরিটি অ্যাক্টিভ থাকবে, সে কাজ করতে পারবে। দ্যাট ইজ দ্য বেস্ট থিং। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পেন্ডিং থাকলে, যে বৈধভাবে পেন্ডিং থাকে, তার কোনো ডিপোর্টেশন না থাকে। হ্যাঁ। বাট ইফ সামওয়ান হ্যাজ এ ডিপোর্টেশন হ্যাঁ। অর্ডার অলরেডি এক্সিস্টেড and সে যদি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করে, সে করতেই পারবে না। ইউ মাস্ট রিওপেন দ্য কেস, দেন ফাইল অ্যাডজাস্টমেন্ট, আদারওয়াইজ ইউ উইল বি অ্যারেস্টেড, পিকড আপ বাই দ্য আইস। এটি আরো ব্যাপক, আমরা হয়তো পরবর্তী সময় আলোচনা করব। মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। করতে হচ্ছে, অনেক প্রশ্ন রয়ে গেছে, আমরা প্রতি সপ্তাহে করব, উই উইল ফলো আপ। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, এই এখনকার সময়ের প্রেক্ষিতে TVN 24 এর উদ্যোগ হচ্ছে আপনাদের সাথে থাকা। আমি প্রতি শুক্রবার অনুষ্ঠান করে থাকি, কিন্তু প্রতি মঙ্গলবারও আপনাদের সাথে আমি থাকবো দ্য ভিউজ অনুষ্ঠানে। দেখা হবে সেখানে। বিদায় নিচ্ছে এখনকার মতো। যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।